হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর। আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের জেন্ডার অ্যান্ড পলিটিক্স অর্থাৎ ডিএসি A1 এই পার্টে কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে 2024 সালে যে পরীক্ষা তোমাদের আসছে সেই পরীক্ষার জন্য এটি নিয়ে চলে এসেছি। তার আগে একটি কথা বলি, এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি। আর আমাদের পলিটিক্যাল একাডেমিতে আমরা যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের এখানে পড়ানো হয় অনলাইন এবং অফলাইন। তোমরা যদি পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8620063339। চলো দেখে নেওয়া যাক তোমাদের এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্নটি কি বলছে? প্রথম প্রশ্নটি বলছে সর্বপ্রথম ফেমিনিজম শব্দটি ব্যবহার করেছেন কে? সর্বপ্রথম ফেমিনিজম শব্দটি কে ব্যবহার করেন? 1837 সালে ফরাসি দার্শনিক চার্লস ফুরিয়ে। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? দ্বিতীয় প্রশ্নটি বলছে নারীবাদের মূল লক্ষ্য কি? নারীবাদের মূল লক্ষ্য হলো নারীকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত করা। তৃতীয় প্রশ্নটি কি বলছে? তৃতীয় প্রশ্নটি বলছে লিঙ্গ রাজনীতি বলতে কি বোঝায়? লিঙ্গ রাজনীতি বলতে বোঝায় নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা এবং পুরুষতান্ত্রিক সভ্যতার বেড়াজাল থেকে মুক্ত করা। পরের প্রশ্নটি বলছে সেক্স ও জেন্ডারের মধ্যে সম্পর্ক কি? সেক্স বা যৌন, জেন্ডার বা লিঙ্গ দুটি সমার্থক শব্দ কিন্তু নয়, কারণ যৌন ধারণাটি দ্বারা পুরুষ ও নারী উভয়েরই জৈবিক পৃথক সত্তাকে চিহ্নিত করা হয়ে থাকে। কিন্তু লিঙ্গ রাজনীতি কথাটি রাজনীতির ক্ষেত্রে পুরুষদের পরিবর্তে নারীর অস্তিত্ব, নারীর ভূমিকা ও সক্রিয়তা এবং নারীর ক্ষমতায়নকে চিহ্নিত করে থাকে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে পিতৃতান্ত্রিকতা বলতে কি বোঝায়? পিতৃতান্ত্রিকতা বলতে কি বোঝায়? সাধারণভাবে পিতৃতন্ত্র বলতে পরিবারের পিতা কিংবা পুরুষের শাসনকে বোঝায়। পিতৃতন্ত্র বলতে মূলত পুরুষের শাসনকে বোঝানো হয়। পরের প্রশ্ন বলছে সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থটি কার লেখা? সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থটি কেট মিলেট এর রচিত। 1969 সালে এই গ্রন্থটি লেখা হয়েছিল। পরের প্রশ্ন বলছে 3 Essays on the Theory of Sexuality গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি সিগমুন্ড ফ্রয়েডের লেখা। এই গ্রন্থটি সিগমুন্ড ফ্রয়েডের লেখা। পরের প্রশ্নটি বলছে মেরি উইলস্টনক্রাফটের একটি গ্রন্থের নাম লেখো। মেরি উইলস্টনক্রাফটের একটি গ্রন্থের নাম লেখো। কি হবে? দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ মেন 1792। আর একটি গ্রন্থের নাম আমি দিয়েছি একদম পুরোপুরি এই ওমেনের জায়গায় একটা মেন রয়েছে, দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ম্যান। এই গ্রন্থটিও খুব গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটি বলছে দেখো, পরের প্রশ্নটি বলছে সেকেন্ড সেক্স 1952 এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি সাইমন ডে বিহেভিয়ার। পরের প্রশ্নটি বলছে দ্য ফেমিনিন মিস্টেক এই গ্রন্থটি কার লেখা? 1965-এ। সবগুলোর সাল আমি দিয়েছি, তোমরা অবশ্যই করে সালগুলো কিন্তু মনে রাখবে। এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা বেট্টি ফ্রিডেনের লেখা এই গ্রন্থটি। পরের প্রশ্ন বলছে ব্যক্তিগত হলো রাজনৈতিক বা দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল 1970-র দশকে এটা হয়েছিল। এই স্লোগানটি কার প্রণীত? এই স্লোগানটি কে দিয়েছিল? এই স্লোগানটি দিয়েছিল ক্যারল হ্যানেস। ব্যক্তিগত হলো রাজনৈতিক। পরবর্তী প্রশ্ন বলছে পার্সোনাল ইজ পলিটিক্যাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল এই বক্তব্যটি নারীবাদের কোন পর্বকে চিহ্নিত করে থাকে? নারীবাদের কোন পর্বকে চিহ্নিত করে থাকে? নারীবাদের দ্বিতীয় তরঙ্গ বা দ্বিতীয় পর্বকে চিহ্নিত করে থাকে। পরের একটি প্রশ্ন বলছে দেখো, বলছে ওমেন আর মেড নট বর্ন এটি কার লেখা? এটি লেখা সাইমন দি বিহেভিয়ার। এই গ্রন্থটি কার লেখা? সাইমন দি বিহেভিয়ার। বলছে একজন মার্ক্সবাদী নারীবাদের নাম লেখো। একজন মার্ক্সবাদী নারীবাদের নাম লেখো। কি কি? মার্থা নুসবাম, তারপর বলছে আলেকজান্দ্রা, তারপর বলছে সেলিয়া রবাথান, তারপর রোজা লুক্সেমবার্গ। এগুলো কিন্তু সবগুলো মনে রাখবে। পরের প্রশ্নটি বলছে দেখো বন্দনা শিবা কে ছিলেন? বন্দনা শিবা ছিলেন একজন ইকো ফেমিনিস্ট।
একজন পরিবেশ নারীবাদী বলতে পারি, বা বলতে পারি একজন কি ইকো ফেমিনিস্ট। পরের প্রশ্ন বলছে দুজন ইকো ফেমিনিস্টের নাম বলো, বা পরিবেশ নারীবাদ যারা সাপোর্ট করে, দুজন ইকো ফেমিনিস্টের নাম করো। কি বলছে? বলছে সুসান গ্রিফিন এবং মারিয়া মাইস ম্যারি মেলর। এছাড়াও অনেকে রয়েছে, কিন্তু তোমাদের দুটো নাম তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে দুজন উদারনীতিবাদী নারীবাদের নাম লেখো। দুজন উদারনীতিবাদী নারীবাদের নাম লেখো। মেরি উইলস্টনক্রাফট এবং জন স্টুয়ার্ট মিল। তোমাদের একটা কথা বলি, আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের এই পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এই পিডিএফটি নিতে ইচ্ছুক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে পারো এবং নিতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা দেখেছো যে সমস্ত সাজেশানগুলোও রয়েছে, যারা এখনও পর্যন্ত দেখোনি সাজেশানগুলো দেখে নিও। আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। সমস্ত বড় প্রশ্নেরও সাজেশান আমরা দিয়ে থাকি। সেই সমস্ত সাজেশানের সমস্ত উত্তরও তোমরা পেতে পারো একটা নির্দিষ্ট মূল্যের পরিপ্রেক্ষিতে। অবশ্যই যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে 8620063339। পরের প্রশ্নটি বলছে দেখো, দুজন উদারনৈতিক ভারতীয় নারীবাদীর নাম লেখো। দুজন উদারনৈতিক ভারতীয় নারীবাদীর নাম কি? দুজন উদারনৈতিক ভারতীয় নারীবাদী হচ্ছে রাজা রামমোহন রয় এবং পণ্ডিতা রামাবাই। পরের প্রশ্ন বলছে দ্য ফিমেল ইউনিক 1970 সালে এই গ্রন্থটি কার লেখা? জার্মেনি গ্রির। খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ জার্মেনি গ্রিরের দ্য ফিমেল ইউনিক, খুব গুরুত্বপূর্ণ। দেখো, পাবলিক ম্যান অ্যান্ড প্রাইভেট ওমেন গ্রন্থটি কার লেখা? পাবলিক ম্যান অ্যান্ড প্রাইভেট ওমেন গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি বলছে যা বেথেক এলস্টেইন, যা বেথেক এলস্টেইনের লেখা। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি কি বলছে? উদারনৈতিক নারীবাদের মূল কথা কি ছিল? উদারনৈতিক নারীবাদের মূল কথা কি না, রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের যোগদানের বা অংশগ্রহণের সমানাধিকার এবং শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অর্জন করা, এটা ছিল উদারনৈতিক নারীবাদের মূল কথা। পরবর্তী প্রশ্ন বলছে জাস্টিস, জেন্ডার অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রন্থটি কার লেখা? জাস্টিস, জেন্ডার অ্যান্ড ফ্যামিলি গ্রন্থটি 1889 সালে লিখেছেন সুসান মোলার ওকিন। খুব গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি, মনে রাখবে, সুসান মোলার ওকিন। পরবর্তী গ্রন্থটি বলছে দ্য সাবজেকশন অফ ওমেন গ্রন্থটি কার লেখা? সাবজেকশন অফ ওমেন গ্রন্থটি লেখা জন স্টুয়ার্ট মিলের। পরবর্তী প্রশ্ন বলছে মার্ক্সীয় নারীবাদের মূল কথা কি ছিল? মার্ক্সীয় নারীবাদের মূল কথা কি ছিল? মার্ক্সীয় নারীবাদ অনুযায়ী সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানেই নারীবাদের ওপর সমস্ত রকমের শোষণের অবসান ঘটবে। সমস্ত রকম শোষণের অবসানের কথা বলা হয়, নারীদের হোক পুরুষদের হোক, পুরুষদের থেকে নারীদের যে শোষণের অবসান সেটাকে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে সমাজতান্ত্রিক নারীবাদের মূল কথাটা কি? সমাজতান্ত্রিক যে নারীবাদ তার মূল কথাটা কি? সমাজতান্ত্রিক নারীবাদে পিতৃতন্ত্র এবং পুঁজিবাদী ব্যবস্থা দুটি পৃথক একটা ধারণা। বলছে পুঁজিবাদী ব্যবস্থার অবসানের ফলে পিতৃতন্ত্রের অবসান ঘটবে এমন কথা কখনোই বলা যায় না। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে দুজন বৈপ্লবিক নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো। দুজন বৈপ্লবিক নারীবাদী তাত্ত্বিক কারা? ক্যাট মিলেট এবং জার্মানীয় গ্রির। জার্মানীয় গ্রির। তারপরে প্রশ্নটি বলছে একজন উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো। একজন উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো। কি হবে? জুডিথ বাটলার। খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক জুডিথ বাটলার, একজন উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিক জুডিথ বাটলার। পরের প্রশ্নটি বলছে একজন উত্তর ঔপনিবেশিকবাদ নারীবাদের নাম লেখো। উত্তরটি কি হবে? উত্তরটি হলো গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, চন্দ্রা মাহান্তে। চন্দ্রা মাহান্তে বা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, চন্দ্রা মাহান্তে। পরবর্তী প্রশ্ন কি বলছে সেক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস গ্রন্থটি কার লেখা? সেক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস গ্রন্থটি কার লেখা? মার্থা নুসবামের লেখা। মনে রাখবে এই গ্রন্থটি মার্থা নুসবামের লেখা। পরবর্তী প্রশ্ন বলছে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের মূল কথা কি ছিল? তোমরা জানো নারীবাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, এরকম করে বিভিন্ন তরঙ্গ রয়েছে, বিভিন্ন বিভক্ত রয়েছে। তার মধ্যে বলছে নারীবাদের দ্বিতীয় তরঙ্গের মূল কথা কি ছিল? নারীবাদের দ্বিতীয় তরঙ্গের মূল কথা ছিল যৌনতা, পরিবার, কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীর প্রজনন অধিকার, আইনগত বৈষম্য ইত্যাদি।
পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, এই গ্রন্থ দুটি কার লেখা? দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি এটা একটা গ্রন্থ, আর প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এই গ্রন্থ দুটি কার লেখা? এই গ্রন্থ দুটি লেখা ফ্রেডরিক এঙ্গেলসের, কার্ল মার্কসের বন্ধু ফ্রেডরিক এঙ্গেলসের। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে উৎপাদনক্ষম শ্রম বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। উৎপাদনক্ষম শ্রম বলতে কি বোঝায়? বলছে পুঁজিবাদী সমাজে এই ধরনের শ্রমের অর্থনৈতিক মূল্য আছে। এই ধরনের শ্রম দেওয়ার জন্য শ্রমিকরা বেতন আকারে শ্রমের মূল্য পায়। যে শ্রম মানে বেতন দিয়ে, মানে বেতনের পরিবর্তে যে শ্রম পাওয়া যায় সেটা বলছে উৎপাদনক্ষম শ্রম। আর বলছে পুনরুৎপাদনক্ষম শ্রম বলতে কি বোঝায়? এটাও খুব গুরুত্বপূর্ণ। পুনরুৎপাদনক্ষম শ্রম বলতে কি বোঝায়? বলছে পারিবারিক ক্ষেত্রে এই ধরনের শ্রম দেখতে পাওয়া যায়। প্রকৃতপক্ষে মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় এবং এই কাজের পরিবর্তে কোনো বেতন দেওয়া হয় না, যেমন রান্না করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি। তোমরা দেখবে বাড়ির মায়েরা অনেক কাজ করে। বাড়ির মায়েরা কি করে? বাড়ির মায়েরা রান্না করে, ঘর পরিষ্কার করে, তোমার জামা কাপড় কেচে দেয়, এই সমস্ত কাজ করে, কিন্তু তাদের জন্য কি তুমি মাইনে দাও? মাইনে দাও না। কিন্তু এই সমস্ত কাজগুলোকে বলছে পুনরুৎপাদনক্ষম। আর উৎপাদনক্ষম দেখবে তোমার বাবা অফিসে যাচ্ছে, কাজ করছে, মাইনে পাচ্ছে, টাকা নিচ্ছে, মানে টাকার বিনিময়ে যে মানে কাজ করা, সেটাকে বলছে উৎপাদনক্ষম শ্রম। আর পুনরুৎপাদনক্ষম শ্রম বলতে যে কাজ করছে কিন্তু তার পরিবর্তে কোনো আমরা মাইনে দিই না। পরেরটা বলছে উদারনৈতিক নারীবাদের একটি বৈশিষ্ট্য রেখো। উদারনৈতিক নারীবাদের একটি কি বৈশিষ্ট্য? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছে উদারনৈতিক নারীবাদ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। মূলত তারা ব্যক্তি স্বাধীনতার উপর বিশ্বাসী করে। শারীরিক গঠনগত পার্থক্যের জন্য লিঙ্গ বৈষম্যকে তারা কোনো রকমভাবে স্বীকার করে না। তারা শারীরিক দিক থেকে গঠনগত যে বৈশিষ্ট্য সেদিক থেকে কোনো পার্থক্য তারা করে না। উদারনৈতিক নারীবাদের একটি সমালোচনা উল্লেখ করো। উদারনৈতিক নারীবাদের একটা সমালোচনা বলো। বলছে উদারনৈতিক নারীবাদীরা অতিরিক্ত যুক্তিবাদিতা এবং আবেগ প্রবণতার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। উদারনৈতিক নারীবাদীরা বেশি করে কি বলেছে? অতিরিক্ত যুক্তিবাদী এবং অতিরিক্ত আবেগ প্রবণতার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা বলছে বৈপ্লবিক নারীবাদের একটি বৈশিষ্ট্য লেখো। বৈপ্লবিক নারীবাদের একটি বৈশিষ্ট্য কি হবে? বলছে বৈপ্লবিক নারীবাদের মতে পিতৃতন্ত্র হলো একটি রাজনৈতিক সাংস্কৃতিক শোষণ যার ভিত্তি নিহিত রয়েছে পরিবার ও ব্যক্তিগত জীবনে। যার ভিত্তি নিহিত রয়েছে পরিবার ও ব্যক্তিগত জীবনে। তারা বিশ্বাস করেন যে সমাজের মৌলিক বৈশিষ্ট্য হলো লিঙ্গভিত্তিক এবং যৌন নিপীড়ন। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে দুজন সাংস্কৃতিক নারীবাদী তাত্ত্বিকের নাম বলো। মার্গারেট ফুলার এবং আরেকটা জন অ্যাডামস এবং সিপি পিলমেন্ট। তার পরের প্রশ্নটি বলছে ব্যক্তিগত পরিসর ও গণপরিসর বলতে কি বোঝায়? ব্যক্তিগত পরিসর এবং গণপরিসর বলতে কি বোঝায়? ব্যক্তিগত পরিসর হলো নারীর নিজস্ব ক্ষেত্র, যেখানে দেখা যায় আবেগের প্রাধান্য। যেখানে কি দেখা যায়? যেখানে দেখা যায় আবেগের প্রাধান্য। অপরদিকে গণপরিসর হলো পরিবারের বাইরে বিস্তৃত পরিসর, যা পুরুষের ক্ষেত্র, যেখানে দেখা যায় যুক্তির প্রাধান্য। যেখানে দেখা যায় যুক্তির প্রাধান্য। তাহলে ব্যক্তিগত পরিসরটা কি হচ্ছে? নারীর নিজস্ব ক্ষেত্র, সেটা হচ্ছে ব্যক্তিগত পরিসর, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আবেগ গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আবেগ প্রাধান্য পেয়ে থাকে। আর অপরদিকে গণপরিসর বলতে পরিবারের বাইরে বিস্তৃত, পরিবারের বাইরে গিয়ে যে পরিসরটা, পরিবারের বাইরের যে পরিসরটা তাকে বোঝাচ্ছে। সেখানে কি হয়? পুরুষের ক্ষেত্র, যেখানে যুক্তির পরিসর দেখা যায়, যেখানে পুরুষের ক্ষেত্র যেটা, সেটা বলছে যুক্তির ক্ষেত্র। অর্থাৎ ব্যক্তিগত পরিসর যেটা নারীদের মধ্যে রয়েছে, অর্থাৎ যেটা আবেগের মধ্যে আমরা প্রকাশ করি, আর গণপরিসর যেটা পরিবারের বাইরে যে পরিসরটা সেটাকে বলছে গণপরিসর, যেটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, পুরুষের ক্ষেত্র, যেখানে দেখা যায় যুক্তির প্রাধান্য। পরের প্রশ্নটি কি বলছে? বলছে থিওরাইজিং প্যাট্রিয়ার্কি গ্রন্থটি কার লেখা? থিওরাইজিং প্যাট্রিয়ার্কি গ্রন্থটি সিলভিয়া ওয়ালবির লেখা। খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক, সিলভিয়া ওয়ালবির লেখা। পরবর্তী প্রশ্নটি বলছে পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। পরিবার, যেখানে ছোট থেকেই বাড়ির পিতা এবং পুরুষদের প্রধান হিসেবে ভাবতে শেখায়। কারণ হচ্ছে পরিবার, আমাদের পিতৃতন্ত্র, বিশেষ করে পিতৃতন্ত্র টিকে থাকার কারণ হচ্ছে একটা পরিবারের মধ্যে কি হয়? পরিবারের মধ্যে যখন আমরা ছেলেমেয়েরা থাকি তখন আমাদের ছোটবেলা থেকেই ভাবতে শেখানো হয় যে বাবা হচ্ছে পরিবারের মাথা,
ভাই হচ্ছে এই জিনিসটা খাবে, তোমার মাছের মুড়োটা খাবে তোমার দাদা, মানে সব ক্ষেত্রেই কিন্তু ছেলেদেরকে সবসময় মাথার উপরে থাকতে শেখানো হয়, বা নারীরা কিন্তু সেটাকে মেনে নেয়, আর এই মেনে নেয় বলেই কিন্তু পিতৃতন্ত্রটা টিকে থাকে। পরের যে প্রশ্নটি বলছে পিতৃতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। পিতৃতন্ত্রের একটি বৈশিষ্ট্য কি হবে? পিতৃতন্ত্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে নারীবাদীরা পিতৃতন্ত্রের নিরিখে নারী পুরুষের মধ্যেকার বৈষম্যমূলক সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে পিতৃতান্ত্রিক কাঠামোয় নারীদের তুলনায় পুরুষদের উৎকৃষ্ট বলে মনে করা হয়। পরের প্রশ্নটি কি বলছে? পিতৃতন্ত্রের একটি সমালোচনা উল্লেখ করো। অনেকের মতে পার্সোনাল ইজ পলিটিক্যাল হলো পিতৃতন্ত্রের মূল বিষয়। পিতৃতন্ত্রের মূল বিষয় কি? পার্সোনাল ইজ পলিটিক্যাল। এটি বলার মাধ্যমে মূলত মানুষের পারিবারিক জীবনকেও রাজনৈতিক করে তুলেছে, মানুষের পারিবারিক জীবনকেও রাজনৈতিক করে তুলেছে। পরবর্তী প্রশ্ন বলছে সতীদাহ প্রথা কত সালে রদ করা হয়? সতীদাহ প্রথা কত সালে রদ করা হয়? সতীদাহ প্রথা 1829 সালে সতীদাহ প্রথা কে রদ করে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে বিধবা বিবাহ আইন, বাল্য বিবাহ রদ, দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট পাস হয় কত সালে? পাস হয় 1929 সালে। এটা পাস হয় 1929 সালে। পরের প্রশ্নটি বলছে এজ অফ কনসেন্ট অ্যাক্ট কবে পাস হয়? এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হয় 1891 সালে। পরের প্রশ্ন বলছে দ্য হিন্দু উইডোজ ম্যারেজ অ্যাক্ট, এটা কত সালে পাস হয়? হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট, রিম্যারেজ অ্যাক্ট পাস হয় কত সালে? এটা পাস হয় 1856 সালে। এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। পরের প্রশ্ন বলছে ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট কবে পাস হয়? 1874 সালে। 1874 সালে। পরের প্রশ্ন বলছে দেবদাসী প্রোটেকশন অ্যাক্ট পাস হয় কত সালে? 1934 সালে। কত সালে পাস হয়? 1934 সালে। তারপরের প্রশ্ন বলছে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস হয় 1955 সালে। তারপরের প্রশ্নটি কি বলছে? বলছে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস হয় কত সালে? 1955 সালে। পরের প্রশ্ন বলছে হিন্দু উত্তরাধিকার আইন কবে পাস হয়? 1956 সালে। হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন পাস হয় কত সালে? 1956 সালে। ভারতে পণপ্রথা নিষিদ্ধ আইন পাস হয় কত সালে? 1961 সালে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে সতী প্রথা নিবারণ আইন পাস হয় কত সালে? 1987 সালে। পরবর্তী প্রশ্ন বলছে গর্ভপাত সংক্রান্ত আইন পাস হয় কত সালে? 1971 সালে। পরবর্তী প্রশ্ন বলছে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ পরীক্ষা আইন পাস হয় কত সালে? 1994 সালে। এবং শেষ প্রশ্ন বলছে পারিবারিক হিংসা প্রতিরোধ আইন কত সালে পাস হয়? 2005 সালে। এই প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। শেষ অবধি যারা আমার ভিডিওটি দেখলে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।